তো হাই স্টুডেন্টস অফ ক্লাস 11, আজকে আমরা স্থিতিস্থাপকতা চ্যাপ্টারের নেক্সট ক্লাস লেসন 2 করব। ক্লাসটা খুব বড় হবে না, তবে এই ক্লাসে স্থিতিস্থাপকতা শেষ, কারণ এই চ্যাপ্টারগুলোতে 2-3টা ম্যাক্সিমাম ক্লাস হবে, তার বেশি হবে না, তার মধ্যেই শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা কি শিখবো? আমরা লাস্ট পয়সনের রেশিও পর্যন্ত শিখে গেছি। শুধু লাস্ট ওখানে বলতে ভুলে গেছিলাম যে পয়সনের রেশিওটা -1 থেকে 0.5 দ্যাটস হাফ পর্যন্ত রেঞ্জ হয়। তো সেটার প্রুফটাও তোমরা বড় হয়ে শিখবে। আপাতত মনে রাখবে পয়সন রেশিওর রেঞ্জটা হয় -1 থেকে 0.5। তো পয়সন রেশিও আমরা করেছিলাম একটা তার নিয়ে। আজকের যে ক্লাসটা সেটাও একটা তার নিয়ে। যদি তারটাকে যদি আমি ফোর্স দিয়ে লম্বা করি বা দৈর্ঘ্য চেঞ্জ করি বা দৈর্ঘ্য বৃদ্ধি করি, তাহলে তার মধ্যে একটা কৃতকার্য করতে হয়, মানে তার মধ্যে একটা শক্তি সঞ্চয় হয়। যেহেতু বল প্রয়োগ করা হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, তার মধ্যে একটা শক্তি সঞ্চয় হয়। তো একটা তারকে প্রসারিত করতে কি পরিমাণ কৃতকার্য করতে হয় এবং সেটাকে শক্তিটা কত সেটা আমরা এবার দেখবো। সেটাকে বলা হয় মানে প্রসারণের কৃতকার্য, প্রসারণ করতে কৃতকার্য একটা তারকে বা শক্তি ঘনত্ব। এই জিনিসটা দুটো প্রসেসে করা যায়, একটা নর্মাল প্রসেস, একটা হলো কলন বিদ্যা। তো আমি সবসময় বলি যে কলন বিদ্যাটাকেই করো, সহজ হয় এবং মানে যত কলন বিদ্যার সাথে পরিচিত হবে তত ফিজিক্স ভালো লাগবে, তত এক্সপিরিয়েন্স বাড়বে, তত বেশি মানে পরবর্তীকালে সুবিধা হবে। তো কলন বিদ্যাটাকে আমি সবসময় করতে বলি, কলন বিদ্যা দিয়ে করো, কলন বিদ্যা দিয়ে করো, কারণ কলন বিদ্যা দিয়ে সবকিছু ভবিষ্যতে করতে হবে। এই নর্মাল জিনিস আর থাকবে না, সব কলন বিদ্যা দিয়ে এগোতে হবে। তো আমি আপাতত দুটোই করে দিচ্ছি, নর্মালটাও করে দিচ্ছি, কলন বিদ্যাটাও করে দিচ্ছি। আমি চাইবো তোমরা কলন বিদ্যার সাহায্যেই করো, ঠিক আছে? তো নর্মাল করে দিতে আমি বের করতে চাইছি শক্তি ঘনত্ব। সো লেট আস কনসিডার যে একটা ক্ল্যাম্পের মধ্যে এমনি করে একটা বস্তু ঝুলছে, নিচের দিকে এফ বল প্রয়োগ হচ্ছে, F = mg। আমি এফ দিয়ে লিখলাম আপাতত যে এফ বল প্রয়োগ হচ্ছে, যার ফলে তার দৈর্ঘ্যটা বেড়ে গেল। যদি পাশে আর একটা আঁকি, বেড়ে এখানে পৌঁছে গেল, দ্যাট ইজ কতটা বললো এল। তো এল দৈর্ঘ্য যদি প্রথমে ছিল আর পরে যদি এল বেড়ে থাকে, তাহলে আমরা জানি বিকৃতিটা হয় L/L, আর যে বলটা প্রয়োগ করা হচ্ছে F/A। তো যদি ইয়াং গুণাঙ্ক বের করি তাহলে y = F/A/L/L, কিরণ বাই বিকৃতি। দ্যাট ইজ এখান থেকে আমি F/A টা বের করি, দ্যাট ইজ y/L/L, দ্যাট ইজ F = y/L/L। তাহলে এখানে ফোর্সটা বের করলাম। ওকে, তাহলে এই ফোর্সটা দেওয়ার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে L। এই ফোর্সটা দেওয়ার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে L। যে ফোর্সের ভ্যালুটা আমরা বের করে ফেললাম ক্যালকুলেশন করে। এবার আমরা যখন কৃতকার্যটা নির্ণয় করব, তখন আমাকে জানতে হবে যখন জিরো ফোর্স ছিল এর উপর, তখন তার দৈর্ঘ্য বৃদ্ধি কত ছিল? 0। যখন এফ ফোর্স দেওয়া হয়েছে তখন তার দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে L। তো ফোর্সটা এর উপর যে অ্যাপ্লাই হয়েছে, সেই ফোর্সটা মানে ফোর্সটাকে অ্যাজ এ অ্যাভারেজ ফোর্স হিসাবে নিতে হবে। যে যখন আমি দৈর্ঘ্য, যখন প্রাথমিক অবস্থায় যখন দৈর্ঘ্যটা L ছিল তখন তার উপর ফোর্স ছিল 0। দৈর্ঘ্য বৃদ্ধি যখন হলো স্মল এলটা, তখন কিন্তু ফোর্স হলো F। তো এই পুরো সংস্থা থেকে আমার গড় বলটা নিতে হবে। তো গড় বল কত হবে? গড় বল মানে 0 বল প্রথমে, পরে F বল বাই 2, তাহলে এটা হলো গড় বল। তো সেই গড় বলটা কত? F/2। তাই এই গড় বলটাই পুরো এর উপর প্রয়োগ করা হয়েছে এবং এই গড় বলটার ফলে তার যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে সেটা কত? স্মল এল। তাহলে কৃতকার্য ইকুয়াল টু কি? কৃতকার্য ইকুয়াল টু বল ইনটু সরণ, বল মানে গড় বল ইনটু সরণ, সরণ মানে কতটা সরণ হচ্ছে? স্মল এল। তাহলে F/2 ইনটু স্মল এল। ওকে, তো এবার যদি এফ এর মানটা বসিয়ে দেওয়া যায়, তাহলে হাফ y/L²/L। তাহলে এই হয়ে গেল কৃতকার্য বা শক্তি। তাহলে এটাই এই তারটার মধ্যে শক্তি বা স্থিতি শক্তি রূপে সঞ্চিত থাকবে। ওকে, তাহলে এটাকে এবার আমি যেটা বের করতে চাই শক্তি ঘনত্ব। শক্তি ঘনত্ব মিন্স একক আয়তনে শক্তি, একক আয়তনে শক্তি। মানে নর্মাল প্রসেসে কিন্তু আমাদের গড় বলটা ইউজ করতে হয়। হ্যাঁ, যেমন আমাদের যখন v = u + a সমীকরণটা গ্রহণ করেছিলাম নর্মাল প্রসেসে, তখন কিন্তু আমাকে গড় বেগ নিতে হবে রাস্তায়, u + v/2। হ্যাঁ, যখন আমি কলন বিদ্যার সাহায্য করবো তখন নর্মালি হয়ে যাবে, কত সহজ হবে দেখতে। তো যাই হোক, আমরা চলে আসি যেটা করছিলাম। শক্তি ঘনত্ব মানে একক আয়তনে, একক আয়তনে শক্তি কত? নর্মাল শক্তি কত? হাফ y/L²/L। তাহলে একক আয়তনের শক্তি কত? ভাগ আয়তন, আয়তন কত? A × L। যদি A এরিয়া হয় এটা, আর প্রস্থচ্ছেদ কতটা বেড়েছে? L,
তাহলে আয়তন কত a ইনটু l বেড়েছে তো নেব না দৈর্ঘ্য যেটা ছিল সেটা ওর আয়তন সেই একক আয়তন a ইনটু ক্যাপিটাল ওকে তাহলে এটা হয়ে গেল ওর আয়তন ওকে সো এবার এর আয়তন যখন আমি পেয়ে গেলাম তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি সেটা কত দাঁড়ায় শক্তি ঘনত্ব এবার দেখো a কেটে যাবে দাঁড়াবে হাফ y l স্কয়ার বাই l স্কয়ার এরকম দাঁড়াবে ওকে এবার এটাকে দেখো তো লেখা যায় না a কাটবে তো হ্যাঁ এবার এখান থেকে লেখা যায় কত মানে হাফ এবার আমরা জানি y ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি তাই তো এবার দেখো আমি পীড়নটা রেখে দিলাম খালি বিকৃতিটা বের করছি তাহলে পীড়ন বিকৃতিটা সংখ্যায় লিখছি l বাই l ওকে তাহলে এখান থেকে খালি পীড়নটা যদি বের করি তাহলে সেটা কি দাঁড়াবে দেখো y ইনটু l বাই l তাই না তাহলে আমি এটাকে যদি y ইনটু l বাই l এইভাবে রাখি তাহলে এই পার্টটা পীড়ন হয়ে গেল না বাঁচলো কি শুধু l বাই l আবার শুধু l বাই l কে কি বলে বিকৃতি তাহলে এখান থেকে লেখা যায় হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি দেখো বোঝা গেল কিনা তার মানে বলতে পারি একটা কোনো তারকে যদি আমি প্রসারণ করতে চাই তাহলে তার একক আয়তনে স্থিতিশক্তি হয় হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি খুব পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশন বা ডেরিভেশন ওকে এবার এই জিনিসটা আমরা যদি তোমার কলন বিদ্যা সাহায্য করতাম কলন বিদ্যা সাহায্য করার আগে আমি দেখব এফটা একবার লিখে নিই ভুলে যাবো বারবার করে এফ কিছু করে কি করেছিল y a l বাই l y a l বাই l এটা বুঝছো তো এটা বুঝছো f যাই হোক এর কলন বিদ্যার সাহায্যে যখন করবো তখন আমি ধরলাম যে f বল প্রয়োগ করাতে বস্তুটা সরণ হয়েছে dl ওকে f বল প্রয়োগ করাতে বস্তুটা সরণ হয়েছে dl সেই f বলটা কত y a l dl বাই f f বল প্রয়োগ করাতে যদি বস্তুটা সরণ dl হয় তাহলে এই পজিশনের কার্য কত হবে dw f dl that is y a l by l dl বুঝা গেল তাহলে আমি যদি টোটাল কার্য বের করি w তাহলে ইন্টিগ্রেশন কি হবে আমার কাজ কি প্রথমে কোনো তোমার দৈর্ঘ্য বৃদ্ধি হয়নি পরে f বল প্রয়োগ করা দৈর্ঘ্য বৃদ্ধি হলো l তাহলে 0 থেকে l বসিয়ে দাও লিমিটে y a l by l dl that is equal to y a by l বেরিয়ে গেল dl l dl মানে l square by 2 l square by 2 লিমিট 0 to l এবার লিমিট বসিয়ে দাও y a by l l square by 2 minus 0 that is l square by 2 তাহলে কি দাঁড়ালো y a l square by 2 তাহলে এটা বেরিয়ে গেল w তাহলে w বেরিয়ে গেল এবার যদি একক আয়তন বের করো তাহলে কি হবে একক আয়তন আমি ছোট হাতে w লিখলাম that is w by l a that is equal to y a l square by 2 l into a l so a কেটে গেল that is y l square by 2 l square that is y l by l এটা ঠিকটা হ্যাঁ তো আছে 1 by 2 বাইরে করে দিলাম y l by l into l by l that is half y l by l মানে পীড়ন into l by l মানে বিকৃতি এটা আসলো that is একক আয়তনের স্থিতিশক্তি ইকুয়াল টু বা শক্তি ঘনত্ব ইকুয়াল টু হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি ওকে তাহলে এই জায়গাটা হয়ে গেল চলো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হলো স্প্রিং এবং স্প্রিং এর বল ধ্রুবক এবার আমরা পড়বো স্প্রিং এর বল ধ্রুবক স্প্রিং তো সব মানে স্থিতিস্থাপক একটা বস্তু পূর্ণ না হলেও সব থেকে ভালো স্থিতিস্থাপক যে স্প্রিংকে যদি আমরা চেপে ছেড়ে দিই তাহলে সেটা আবার পূর্ব আকারে ফিরে আসে বা টেনে যদি ছেড়ে দিই তা সেটাও আবার তার পূর্ব আকারে ফিরে আসে ওকে অবশ্যই স্থিতিস্থাপক লিমিটের মধ্যে এটার একটা লিমিট থাকে তবে এই লিমিটটা অন্যান্য বস্তুর থেকে বেশি মানে অনেকটা বেশি টেনে ছেড়ে দিলেও সে আবার ফিরে আসে অনেক আর অন্যান্য ক্ষেত্রে অনেকটা বেশি টানতে গেলে কিন্তু
সে আর পূর্বের আকারে ফিরে আসে না। তো যাই হোক, তো স্প্রিং এর ক্ষেত্রেও আমরা যত ওর উপর বল প্রয়োগ করব তত বেশি ওর মধ্যে প্রত্যানয়ন বল সৃষ্টি হবে। ওকে, এবার যত বেশি আমি ওর দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাইবো, টেনে আমি যত বেশি ওর দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাইবো, অবশ্যই আমাকে তত বেশি বল প্রয়োগ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তত বেশি প্রত্যানয়ন বলও কাজ করবে। সো আমি এক কথাই বলতে পারি, স্প্রিং এর F is proportional to x, মানে যত বেশি দৈর্ঘ্য বৃদ্ধি করতে যাবো তত বেশি আমাকে বল দিতে হবে, as well as Fe also proportional to x, প্রত্যানয়ন বলটাও x এর সাথে প্রপোর্শনাল, যত বেশি বল প্রয়োগ করতে হবে তত বেশি প্রত্যানয়ন বল হবে। খালি F is equal to some constant into x, কিন্তু Fe is equal to some constant into x সাথে একটা মাইনাস, কারণ এই বলটার সাথে কিন্তু এই বলটা উল্টো দিকে কাজ করবে। প্রত্যানয়ন নরমাল বল যেদিকে কাজ করে, প্রত্যানয়ন বল কিন্তু ঠিক তার উল্টো দিকে কাজ করে। ওকে, তো এটা হলো প্রত্যানয়ন বল, এবং এই কেটাকে বলা হয় স্প্রিং এর বল ধ্রুবক। তো এক কথায় বলতে পারি যে if x is equal to 1 then F is equal to k, বা একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে কোন স্প্রিং এর যে পরিমাণ বল লাগে তাকে বলা হয় তার বল ধ্রুবক। ওকে, তো এবার এই বল ধ্রুবকের সমবায় হয়, শ্রেণী সমবায় হয়, সমান্তরাল সমবায় হয়। শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়টা কি দেখো, মনে করলাম একটা কোন অবলম্বনের সাহায্যে একটা স্প্রিং এর পর আরেকটা স্প্রিং ঝুলিয়ে দিলাম, দুটো আলাদা স্প্রিং, এটা মনে করো K1 বল ধ্রুবক বিশিষ্ট, এটা K2 বল ধ্রুবক বিশিষ্ট, এবং তারপরে এখানে আমি একটা ওয়েট চাপিয়ে দিলাম। এর ফলে যখন এটা বেড়ে বড় হয়ে যাবে তখন যখন বড় হয়ে যাবে তখন আমি দেখবো এইখানে যদি x1 পরিমাণ বৃদ্ধি হয়, এখানে x2 পরিমাণ বৃদ্ধি হবে, তাই তো? তো F বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু F বলটা এখানে x1 পরিমাণ বৃদ্ধি করলো, এখানে x2 পরিমাণ বৃদ্ধি করলো। এবার এখানে x1 পরিমাণ যদি বৃদ্ধি করে, তাহলে এখানে যে বলটা প্রয়োগ হয়েছে সেই Fটা ইকুয়াল হবে K1 x1 ফর্মুলা অনুযায়ী। আবার এই একই বলটাই তো এর উপর কাজ করছে, সো এখানে Fটা হবে K2 x2। আমরা এটা যদি K1 এবার লিখি x1 by 1 by K1, আর এটা যদি x2 by 1 by K2, কোনো ভুল লিখলাম কি দেখা যেতেই পারে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না F is equal to x1 by 1 by K1 is equal to x2 by 1 by K2, কারণ দুটো F সমান। তাহলে এখানে আমি যদি যোগভাগ প্রক্রিয়া করে দিই তাহলে উপরে লেখা যায় x1 plus x2 by 1 by K1 plus 1 by K2। কেন করলাম? কারণ আমরা তুল্য যখন করব তখন এমন একটা স্প্রিং নিতে হবে তুল্য, যার ক্ষেত্রে এই x1 plus x2 এই টোটাল বৃদ্ধিটা যেতে হয়। তাহলে আমরা এই তুল্য স্প্রিং যেটা নিব, যে স্প্রিংটা k তোমার বল ধ্রুবক বিশিষ্ট, এবং তার উপর যদি সেই F বল প্রয়োগ করা হয়, তাতে সে যে দৈর্ঘ্য বৃদ্ধিটা করবে সেই দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা কিন্তু হবে তোমার x1 plus x2। তাহলে এখানে যদি x1 plus x2 দৈর্ঘ্য বৃদ্ধি হয়, তাহলে সেই F বলই প্রয়োগ করে, তাহলে এখানে F is equal to হবে k into x1 plus x2, তাই তো? তাহলে এটাকেও লেখা যায় x1 plus x2 by 1 by k। তাহলে আমি যদি কম্পেয়ার করি, দেখো AF টা ইকুয়াল টু x1 plus x2 by 1 by k, আর AF টা ইকুয়াল টু x1 plus x2 by 1 by k1 plus 1 by k2। তাহলে কম্পেয়ার করে তুল্য যদি বলি, এটা যদি তুল্য হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 by k is equal to 1 by k1 plus 1 by k2। বুঝা গেল? তাহলে এটা হলো বল ধ্রুবকের শ্রেণী সমবায়। আমরা ক্লাস 10 এর রোধের শ্রেণী সমবায় করেছিলাম, তাহলে তার সাথে এটা উল্টো কি, রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে শ্রেণীতে নরমাল যোগ হয়েছিল, সমান্তরালে গিয়ে এরকম হয়েছিল, কিন্তু এখানে শ্রেণীতেই তোমার বাই বাই করে যোগ হলো। ওকে, এই হলো শ্রেণী সমবায়ে স্প্রিং এর বল ধ্রুবক গুলোর সমবায়ে তুল্য বল ধ্রুবক। ওকে, এবার আমরা যদি সমান্তরাল নিই, সমান্তরালের ক্ষেত্রে আমাকে বলটা কিন্তু দুটোতে সমান যাবে, ভাগ হয়ে যাবে, কিন্তু বলটা দুটোতে সমান ছিল, কিন্তু এর দৈর্ঘ্য বৃদ্ধি একটা x1 একটা x2, কিন্তু সমান্তরালে দৈর্ঘ্য বৃদ্ধিটা সমান হবে, কিন্তু বলটা ভাগ হয়ে যাবে। সমান্তরাল দেখে না বুঝতে পারবে, মনে করো পাশাপাশি দুটো স্প্রিং, দেখো সমান্তরাল স্প্রিং, দুটো ভিন্ন দৈর্ঘ্যের স্প্রিং নিলাম, কারণ একটা K1 একটা K2, সব দৈর্ঘ্যটা আলাদা হতে পারে। তো এটা হলো একটা মিডলে একটা মানে অবলম্বন দিয়ে এখানে আমি ওয়েটটা ঝুলালাম,
ওকে, কারণ আমাকে দুটো ইউজ করতে হবে, একটাতে তো হবে না। তাহলে এর একটা কম্পোনেন্ট এর উপর অ্যাপ্লাই হলো F1, এর একটা কম্পোনেন্ট এর উপর অ্যাপ্লাই হলো F2। ওকে, এবং মিলিত অবস্থায় যখন এটা বড় হলো তখন এখানে যা দৈর্ঘ্য বৃদ্ধি হলো, এই যে দৈর্ঘ্য যেটুকু বৃদ্ধি হলো সেটা হলো x এরও এবং এরও x, মানে দুজনেরই সমান পরিমাণ কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি হবে, খালি একটাতে F1 চলে যাবে, একটা F2 চলে যাবে। তাহলে যদি প্রয়োগ করি তাহলে F1 ইজ ইকুয়াল টু হবে K1 ইনটু x, যদি x বৃদ্ধি হয়, আর এটা যদি প্রয়োগ করি তাহলে F2 ইজ ইকুয়াল টু হবে K2 ইনটু x, একই একই। সো মোট যে বল F প্রয়োগ করা হচ্ছে সেই F ইজ ইকুয়াল টু হবে F1 প্লাস F2। নরমাল যোগ, কারণ দেখতে পাচ্ছি F টা F1 আর F2 টা F থেকে পেয়েছি আমি কম্পোনেন্ট ভেঙে, তাহলে এই দুটো যোগ করে F পাবো। তাহলে F ইজ ইকুয়াল টু হবে K1 x প্লাস K2 x, দ্যাট ইজ x কমন নিলে K1 প্লাস K2। F পেয়ে গেলাম। কেন F বের করলাম? কারণ তুল্য F দেবো, তাহলে তুল্য একটা যদি আমি একটা বড় নিই, এখানে যদি খালি F বলটা প্রয়োগ করি এবং তারপরে যদি দৈর্ঘ্য বৃদ্ধি x হয়, তার এর যদি ধ্রুবক k হয় তাহলে F ইজ ইকুয়াল টু kx। তাহলে এর F আর F সমান, তাহলে কম্পেয়ার করতে গেলে দেখলাম যে k ইজ ইকুয়াল টু হবে K1 প্লাস K2। বোঝা গেল? তাহলে এটা হলো শ্রেণী সমবায়ে বল ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা শ্রেণী সমবায়ে বল ধ্রুবক করে ফেললাম। সো এটা হয়ে গেল। লাস্ট টপিক থাকলো খালি স্থিতিস্থাপকতার গ্রাফ। দেখো মনে। সো এবার আমরা পীড়ন বিকৃতির লেখচিত্র অঙ্কন করব। এই বরাবর যদি আমরা পীড়ন অ্যাপ্লাই করি, তাহলে এই বরাবর যদি বিকৃতি অ্যাপ্লাই করি, তাহলে একটা জেনারেল লেখচিত্র রাখছি। বস্তু মানে পাল্টাতে গেলে লেখচিত্র একটু এদিক ওদিক হয়। তো জেনারেলি যেটা হয় সেটা লেখচিত্রটা দেখতে এরকম হয়। লেখচিত্রটা দেখতে এরকম হয়। ওকে, তো এই লেখচিত্রটা কি বোঝায়? এখান থেকে যদি ও বলি, এখান থেকে মোটামুটি এতটা বোঝায় যে এই সময় পীড়ন বাড়ার সাথে সাথে বিকৃতি বাড়ছে। কি বলে বোঝাবে? পীড়ন বাড়ার সাথে সাথে বিকৃতি বাড়ছে, দ্যাট ইজ পীড়ন বাই বিকৃতি এই পজিশনটাতে ইজ ইকুয়াল টু ধ্রুবক হয়। আর পীড়ন বাই বিকৃতি ধ্রুবক কখন? বা পীড়ন বিকৃতির সমানুপাতিক হয়। হ্যাঁ, একদম পীড়ন বাড়ছে বিকৃতি বাড়ছে, সমহারে বাড়ে। ঠিক আছে, একদম স্ট্রেট। তো এই সময় তার মানে এই সময় বস্তুটা একদম পিওর স্থিতিস্থাপক বস্তু এবং হুকের সূত্র একদম পিওরলি মেনে চলে। ওকে, এবার এখান থেকে যখন এটাকে ও এটাকে এ নাম দিলাম, ঠিক আছে, এবার এখান থেকে যখন তার পাশের পজিশন বি, মনে করো তার পাশের পজিশন বি, এই বিন্দুতে এ থেকে বি যখন যায়, আস্তে আস্তে কি দেখা যায় যে পীড়নটা বাড়ছে কিন্তু বিকৃতিটা কমছে। আর স্ট্রেট উপর ওঠে না, ডাউন হয়ে গেল। এমনি যদি স্ট্রেট লাইনটা দেখো তাহলে সমানুপাতিক হলে এইভাবে উঠা উচিত ছিল, কিন্তু দেখো ডাউন হয়ে গেল। পীড়ন বিকৃতি সমানুপাতিক মানে কি? সমানুপাতিক জিনিস মানে সোজা স্ট্রেট লাইন হবে, কিন্তু এর থেকে বিতে গিয়ে দেখো কার্ভ হয়ে গেল, টেরা হয়ে গেল। টেরা হয়ে মানে কি? স্ট্রেটটার উপর উঠলো না, পীড়নের সাপেক্ষে বিকৃতিটা একটু কমে গেল। দ্যাটস মিন পীড়ন যতটা বাড়াচ্ছিলাম বিকৃতি ততটা বাড়ছিল এখান থেকে এ পর্যন্ত, কিন্তু এর থেকে বিতেই পীড়ন বাড়ার সাথে সাথে বিকৃতিটা সমহারে বাড়ছে না। দ্যাটস মিন পীড়ন আর বাই বিকৃতি আর ধ্রুবক থাকছে না, নট ধ্রুবক। ঠিক আছে, কারণ পীড়নটার সাথে বিকৃতি সমহারে বাড়ছে না, বরঞ্চ বিকৃতিটা কমে যাচ্ছে। ওকে, তাহলে এই সময় তোমার বস্তুটা হুকের সূত্র আর মেনে চলছে না, মানে স্থিতিস্থাপকতা ধর্মটা আস্তে আস্তে হারাচ্ছে। ওকে, এবার একদম টপ পজিশন সি। এই পজিশনে দেখো, এই পজিশনে গিয়ে ও মানে সর্বাধিক পীড়ন, এর বেশি ওর পক্ষে যদি পীড়ন অ্যাপ্লাই করি তো বিকৃতি বাড়ার থেকে কমে যাবে। ঠিক আছে, এটাই ওর সব থেকে বেশি হাইয়েস্ট পীড়ন। ঠিক আছে, এর থেকে বেশি ও পীড়ন নিতে পারবে না, এটাকে উচ্চতর নতি বিন্দু বলা হয়। ঠিক আছে, এই বিন্দুটা সব পদার্থের ক্ষেত্রে বের করা যায় না। এই বিন্দুগুলো বের করা খুব কঠিন। কেন কঠিন বলতো? কারণ এই বিন্দুগুলো ক্লোজ হয়। দেখো এ বি সি বিন্দুগুলো সব খুব ক্লোজ। ঠিক আছে, তো কিছু কিছু পদার্থ আছে যেমন ইস্পাত, তারপরে তোমার প্লাস্টিক, এইসবের নতিবিন্দু বের করা সম্ভব। ওকে, এরপর কি হয়? এরপর পীড়ন বাড়ার সাথে সাথে
বিকৃতি কমতে থাকে। ওকে, দেখো কমছে, পীড়ন বাড়ার সাথে বিকৃতি কমতে থাকে, ঠিক আছে? তো কমতে কমতে তার মানে এই পজিশনও কিন্তু আর তোমার মেনে চলে না। কমতে কমতে এই যে পয়েন্টটার লিমিট, লাস্ট লিমিট, এখানে কিন্তু নেগেটিভ হয়ে যায়। কি বলো, পীড়ন বিকৃতি মানে পীড়ন না দেওয়া সত্ত্বেও বিকৃতি হয়, এরকম টাইপের নেগেটিভ হয়ে যায় একদম। তো তারপরে যদি আবার ফার্দার পীড়ন বাড়াই, তোমার আস্তে আস্তে আবার জিনিসটা বিকৃতি হয়। এবং মানে নেগেটিভ বলতে এই পজিশন থেকে না, যদি এবার আমি পীড়নটা ছেড়ে দিই, যেমন এইসব পজিশনে যদি আমি ছেড়ে দিই বস্তুটাকে, পীড়নটা, তাহলে কিন্তু সেই বস্তুটা আবার এই পয়েন্টে ফিরে আসে। কিন্তু এইসব পজিশন থেকে যদি বস্তুটাকে ছেড়ে দিই, তাহলে সে আর এই পথে ফিরে আসে না, সে এরকম পথে ফিরে চলে যায় আবার যতটা সম্ভব, ঠিক আছে? তার মানে এই সময় পীড়ন বিকৃতি মেনে চলে না। ওকে, নেক্সট এইখান থেকে মোটামুটি এইসব পজিশন পর্যন্ত এইসব পজিশন পর্যন্ত তোমার পীড়ন বিকৃতির অনুপাতটা নেগেটিভই থাকে এবং সব থেকে কম থাকে, ঠিক আছে? মানে এর মধ্যে এখানে এসে প্লাস্টিক ধর্ম বর্তমান হয়ে গেছে, চলে এসছে এর মধ্যে প্লাস্টিক ধর্ম, যে আর স্থিতিস্থাপকতা ধর্ম নেই। মানে এই পজিশন থেকে আর যে পজিশন দিয়েও এইখানে পৌঁছেছে সেই পজিশন দিয়েও আর ফিরতে পারে না। সো এখান থেকে এতটা প্লাস্টিক ধর্ম বর্তমান থেকে পীড়ন বিকৃতি খুবই কম হয়। ওকে, তো আর এরপর থেকে এটাই হলো তোমার লাস্ট লিমিট। এরপর থেকে কি হয়, বস্তুটা ছিঁড়ে যায়, মানে আর সহ্য করতে পারে না, এটাই হলো সহনসীমা, ঠিক আছে? মানে অসহ্য পীড়ন। এরপরে যদি পীড়ন বাড়াতে যায় তাহলে বস্তুটা ছিঁড়ে যায়, ঠিক আছে? তাহলে গ্রাফ থেকে আমরা মোটামুটি একটা বস্তুর পীড়ন বিকৃতি গ্রাফ থেকে তার কখন অসহ্য সীমা, কখন ওর মানে পীড়ন আর বিকৃতি একে অপরের সমানুপাতিক হয়, কোথায় গিয়ে সেটা নেগেটিভ হয়, তারপরে কতক্ষণ পর্যন্ত ওর স্থিতিস্থাপকতার লিমিট হয়, সেগুলো আমরা ডিটেলসে জানতে পারি। ওকে, তো যাই হোক, এখানেই আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। হ্যাঁ, তো এর চ্যাপ্টারের অঙ্কগুলো দেখবে, খুব সহজ সহজ অঙ্ক আছে। y = a y = f(a/l) এটা দিয়ে প্রচুর অঙ্ক আছে, অঙ্কগুলো করবে, তাহলে চ্যাপ্টারটা হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট আমরা নেক্সট চ্যাপ্টার কি শুরু করবো, উদস্থিতিবিদ্যা স্টার্ট করবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। আজকে আমার 150 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। কমেন্ট করতে থাকো ক্লাসগুলোতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো, যাতে তারাও ক্লাসগুলো পায়, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা, বাই বাই।